আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়ন এটা নিয়ে আজকে আলোচনা করা শুরু করব। তো আলোচনা করার শুরুতে প্রথমে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, তো তড়িৎ পরিবাহিতা সম্পর্কে তোমার অবশ্যই ধারণা আছে। তো তড়িৎ পরিবাহিতা আমরা মূলত যেটা বুঝি সেখানে প্রথমে যেটা আসবে সেটা হলো পরিবাহী পদার্থ জিনিসটা আসলে কি। তো তুমি এটা ভালো করে জানো যে পরিবাহী পদার্থ বলতে আমরা মূলত যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় সেটাকে আমরা পরিবাহী পদার্থ হিসেবে গণ্য করে থাকি। ঠিক আছে, তো এরকম ভাবে মানে বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে আমরা মূলত পদার্থকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, একটা বিদ্যুৎ অপরিবাহী, একটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। ঠিক আছে, তো এখানে আমাদের বিদ্যুৎ পরিবাহী বলতে আমরা যে জিনিসগুলোকে বুঝি সেগুলো হচ্ছে কি, যেগুলোর মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। ঠিক আছে, এর মধ্যে হতে পারে বিভিন্ন রকম ধাতু হতে পারে, কিংবা আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের জলীয় দ্রবণ দেখতে পারি আমরা, বা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এগুলোকে গণ্য করে থাকি। এজন্যই বলা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ধাতব পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তো ধাতব পরিবাহী যেগুলো আছে এগুলো এবং তড়িৎ বিশ্লেষ্য যারা আছে তাদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। তো সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে দেখো ধাতব পরিবাহী যেটা আছে এটা, এখানে কি হয়, এখানে হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। ঠিক আছে, এখানে কি হয়, এখানে নিউক্লিয়াসের কিন্তু কোনো রকম স্থানান্তরিত হচ্ছে না, যেহেতু তোমার ইলেকট্রন বাইরে থাকছে, সে কারণে ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারছি এটা হলো একটা ভৌত প্রক্রিয়া। তো ভৌত প্রক্রিয়া এবং রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুমি অবশ্যই জানো। সেটা কি, সেটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়াতে পুরা মৌলটাই কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু ভৌত প্রক্রিয়াতে কি হতো, তাদের শুধুমাত্র অবস্থার চেঞ্জ হতো। এখানেও ঠিক একই রকম অবস্থা তৈরি হচ্ছে। দেখো যে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তখন কিন্তু ধাতব পরিবাহীটা যেটা সোডিয়াম ছিল সেটা কিন্তু সোডিয়ামই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আর চেঞ্জ হয়ে ক্যালসিয়াম হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এজন্য আমরা এটাকে বলছি যে এটা হলো এক ধরনের ভৌত প্রক্রিয়া। পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ পরিবহন হ্রাস পাচ্ছে এখানে। কেন হ্রাস পায় একটু বলো তো দেখি। একটু মনে করার চেষ্টা করো, আমরা যখন চলতড়িৎ পড়েছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস পড়েছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হয়, তড়িৎ পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো রোধ বৃদ্ধি পেলে আমার কি হবে, তড়িৎ পরিবহনটা হ্রাস পাবে। এই জন্যই বলা হচ্ছে যে এসব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্রটা আমরা বেশি প্রযোজ্য হয়। ঠিক আছে, যেহেতু রোধের সাথে সম্পর্কিত সেজন্য। পাশাপাশি এখানে ৩ নাম্বার যে পয়েন্টটা বলে সেটা হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখি তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কি পড়েছিলাম। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গলিত অবস্থা, একটা হচ্ছে দ্রবীভূত অবস্থা, দুইটা টপিক এখানে। ঠিক আছে, তো গলিত বলতে আমরা কি বুঝি, গলিত মানে হচ্ছে তুমি জাস্ট একটা মনে করো সোডিয়াম ক্লোরাইড নিলা অর্থাৎ লবণ নিলা, লবণটাকে জাস্ট তাপ দিলা, তুমি তাপ দিলে কি হবে, এইটা গলিত হয়ে যাবে। ওইখানে কি থাকবে, ওইখানে কিন্তু গলিত অবস্থাতে তোমার শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন থাকবে, সেখানে কিন্তু অন্য কোনো আয়ন অবস্থিত হবে না। এবং আমরা যদি দ্রবীভূত অবস্থার কথা চিন্তা করি তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা পানির মধ্যে লবণটাকে গলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যখন আমরা পানির মধ্যে লবণটাকে গুলিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে দেখো, তখন কিন্তু সেখানে পানির যে আয়ন অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন, সেই আয়নটাও কিন্তু ওখানে উপস্থিত থাকছে। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে দুইটা টপিক, একটা হচ্ছে গলিত অবস্থা এবং দ্রবীভূত অবস্থা। ঠিক আছে, এখানে NaCl যেটা আছে, NaCl কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে সোডিয়াম বা ক্লোরাইডের কোনো আয়ন অবস্থান নেই, এখানে কিন্তু আয়ন অবস্থা থাকলেই কেবলমাত্র তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহনে এরা সক্ষম হবে। আশা করি জিনিসটা বুঝেছ। তাহলে এখানে আমরা হচ্ছে যে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখি। আমরা বিদ্যুৎ পরিবাহের ক্ষেত্রে পড়েছিলাম যে ওটা হলো একটা, মানে যেটা ধাতব পরিবাহী ছিল সেখানে আমরা পড়েছিলাম যে ওটা হলো একটা ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, একই রকম ভাবে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এটা হলো এক ধরনের রাসায়নিক পদ্ধতি। ঠিক আছে, আবার দেখো যে এখানে আয়নিক যৌগ মূলত গলিত বা দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, এজন্য এটাকে আয়নীকরণ বিক্রিয়াও বা আয়নীকরণ পরিবাহীও বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এবং এখানে ওইটার সাথে আরেকটা বেসিক পার্থক্য কি দেখো, এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাচ্ছে। ঠিক
ঠিক আছে, কিন্তু ওখানে কি হচ্ছিল, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ পরিবহন হ্রাস পাচ্ছিল। কেন বলতো বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাচ্ছে? বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাচ্ছে কারণ কি, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই যে আয়ন তৈরি হয়েছিল, এই আয়নগুলোর সংঘর্ষের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে আয়নগুলো। তো আয়নগুলো যখন গতিশক্তি বৃদ্ধি পাবে তখন কি হবে, তাদের সংঘর্ষ বৃদ্ধি পাবে। সংঘর্ষ বৃদ্ধি পেলে কি হবে, আয়নগুলো চলাচলের সুবিধা হবে। এই জন্যই ইলেকট্রনের পরিবহনটাও তখন সহজ হবে। এই জন্য আমরা বলতে পারছি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ পরিবহন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আবার একটা জিনিস বলছে যে এই প্রক্রিয়ায় পদার্থের পরিবর্তন হয়। অবশ্যই, কারণ NaCl পরিবর্তন হয়ে কি হচ্ছে, আয়নিত হয়ে যাচ্ছে কিন্তু, এবং সেখান থেকে আমরা যখন উৎপাদটাকে পাচ্ছি, উৎপাদ কিন্তু আমরা আর NaCl পাচ্ছি না, NaCl এর জলীয় দ্রবীভূত অবস্থা থেকে। ঠিক আছে, NaCl এর দ্রবীভূত অবস্থা থেকে কিন্তু আমরা উৎপাদ হিসেবে অন্য কিছু পাচ্ছি। ঠিক আছে, আবার এই জন্য এই জিনিসটা দেখো, এটা হলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। তুমি মনে করো পানির মধ্যে লবণ দিয়েছো, এখন সেখানে তুমি মনে করো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কোনো মানে বিদ্যুৎ দিয়েছো, তুমি ওখানে কানেকশন দিয়েছো, এখন তুমি ভুল করে ওখানে হাত দিয়ে দিয়েছো, তাহলে কি হবে, তুমি অবশ্যই ইলেকট্রিক শক খাবা। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে যে এইটা বিদ্যুৎ পরিবহন তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলতে আমরা কি বুঝছি। ঠিক আছে, তো বিদ্যুৎ অপরিবাহী মানে পদার্থ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এরা কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু কুপরিবাহী যেটা আমরা বলি, কুপরিবাহী, সেটা কিন্তু কুপরিবাহী যেটা বলে সেটা কিন্তু হচ্ছে কি, যে এরা যখন বিদ্যুৎ পরিবহন করবে, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিন্তু যথেষ্ট বাধার সম্মুখীন হয়ে। ঠিক আছে, এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে কিন্তু যথেষ্ট বাধা পাবে এখানে এরা। যেমন মনে করি সব থেকে ভালো একটা উদাহরণ হচ্ছে পানি। পানি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, নর্মাল পানিতে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় না। ঠিক আছে, খুবই সামান্য পরিমাণে, কিন্তু যখন হচ্ছে আমরা অ্যাসিড পানি নিব তখন কিন্তু সেখানে বিদ্যুৎ পরিবহন হবে। ঠিক আছে, তুমি হয়তো 9-10 এটা পড়েছো যে পানির মধ্য দিয়ে বিদ্যুৎ বিশ্লেষণ না করে আমরা যখন পানি বিশ্লেষণ করি তখন কিন্তু সেখানে আমরা সামান্য পরিমাণে H2SO4 অ্যাড করে দিই। ঠিক আছে, তো বিদ্যুৎ অপরিবাহী যে পদার্থগুলো ছিল, অপরিবাহী যে পদার্থগুলো ছিল সেগুলো কি কি ছিল, বিভিন্ন ধরনের সমযোজী যৌগ। যেহেতু সমযোজী যৌগ তাহলে এখানে কোনো আয়নের ব্যাপার স্যাপার নেই, তা আয়ন না থাকলে তো সেখানে কোনো বিদ্যুৎ পরিবহনও হবে না। সে কারণে কি হচ্ছে, এটা বিভিন্ন ধরনের সমযোজী যৌগ, এরা মূলত তড়িৎ অপরিবাহী রূপে কাজ করবে। এছাড়াও বিভিন্ন ধরনের অপোলার যৌগ, কাঁচ, রাবার, এগুলো মূলত আমাদের বিদ্যুৎ অপরিবাহী, এদের মধ্য দিয়ে কোনো রকম বিদ্যুৎ পরিবহন হয় না আসলে। তো আশা করি বিদ্যুৎ পরিবাহী পদার্থ যেগুলো ছিল বা ধাতব পরিবাহী এবং বিদ্যুৎ অপরিবাহী যে পদার্থগুলো ছিল সেগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছ। এখন আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখি যে আমরা তড়িৎ পরিবাহিতাকে কতভাবে ভাগ করতে পারি। তড়িৎ পরিবাহিতাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। ঠিক আছে, কিন্তু তড়িৎ পরিবাহী দুই রকম, একটা হচ্ছে কুপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী। ঠিক আছে, আমরা কিন্তু তখন তিনটা জিনিস পড়েছিলাম, তড়িৎ পরিবাহী, কুপরিবাহী এবং অপরিবাহী। ঠিক আছে, তো আমরা তড়িৎ পরিবাহীর মধ্যেই মূলত কুপরিবাহীটাকে আমরা অন্তর্ভুক্ত করছি। কারণ কি, কারণ হচ্ছে কুপরিবাহীতে কিন্তু তড়িৎ পরিবহন হচ্ছে কিন্তু খুবই সামান্য পরিমাণে, আর সুপরিবাহী তো জানোই, সুপরিবাহীতে আমাদের তড়িৎ পরিবহন হয়েই থাকে। তো এই তড়িৎ সুপরিবাহী যারা আছে তাদেরকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধাতব আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এদের তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেখানে আয়নগুলো সম্পূর্ণরূপে বিশ্লেষণ করতে পারে, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেখানে আয়নগুলো অতটা মানে বিশ্লেষণ হতে পারে না। সেটা তুমি হচ্ছে প্রশমন বিক্রিয়া পড়ার সময় সেটা মানে ভালো বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি গ্রাফাইট অধাতু হয় তারপরে কিন্তু এটা তড়িৎ সুপরিবাহী। এটার ব্যাখ্যা তুমি হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে তুমি এটা ভালো মতো জেনেছ। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখানে যেটা বলা হচ্ছে দেখো, এখানে মূলত তড়িৎ ইলেকট্রনের পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে বিভিন্ন পার্থক্য বলা আছে। ঠিক আছে, তো আমরা বৈশিষ্ট্য থেকে মূলত আমরা পার্থক্যগুলোকে মানে পেয়ে থাকি আসলে।
ঠিক আছে? এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তুমি ইলেকট্রনের স্থানান্তর তুমি করতে পারছো, কিন্তু এখানে আয়নের চলাচল লাগতেছে। ঠিক আছে? আবার তুমি দেখো যে এখানে এরা কঠিন অবস্থায় পরিবহন করতে পারে, কিন্তু এরা কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় করবে, এটা কিন্তু কঠিন অবস্থায় করতে পারে না। ঠিক আছে? আবার দেখো যে এরা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের ধাতব পরিবাহিতা কিন্তু হ্রাস পাচ্ছে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়, আয়নিক পরিবাহী যেগুলো আছে তাদের পরিবাহিতা বৃদ্ধি পায়। ঠিক আছে? আশা করি জিনিসগুলো তোমার অত কঠিন কিছু না। এই ছকটা তুমি হচ্ছে একটু ভালো মতো পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? এইখান থেকে কিন্তু খ এর যে কোশ্চেন গুলো আছে, খ এখান থেকে কোশ্চেন দেয় অনেক সময়, যে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহের মধ্যে পার্থক্য লিখতে। ঠিক আছে? এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক এবং ইলেকট্রোলাইটিক। ঠিক আছে? কারণ তুমি ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক তোমার কাছে পরিচিত, কিন্তু ইলেকট্রনিক এবং ইলেকট্রোলাইটিক পরিবাহীটা তোমার কাছে অপরিচিত হতে পারে। সেজন্য দেখা যাবে স্যাররা যখন কোশ্চেন করবে তখন কিন্তু এইভাবে কোশ্চেন করতে পারে যে ইলেকট্রনিক পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহের মধ্যে পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি এভাবে কেন শুরু করলাম সেটার কারণটা বলি। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। সেজন্য আমি চেষ্টা করেছি যে সবগুলো বই থেকে আমি একসাথে নিয়ে এটাকে একটা স্লাইড আকারে তোমাকে দেখানোর জন্য। ঠিক আছে? এবং এখানে যেহেতু অনেক লেখা আছে, তো লিখতে গেলে অনেক টাইম কনজিউম হবে, সেজন্য আমি হচ্ছে এটাকে আজকে এভাবে সাজিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে তড়িৎ বিশ্লেষক যারা আছে তাদের মধ্যে আমরা ৩ ধরনের নিয়ামক দেখতে পাই। ঠিক আছে? এটা তুমি সাধারণত জেনারেলি তুমি 9-10 এটা পড়ে থাকার কথা। ঠিক আছে? যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কার উপর নির্ভরশীল? তড়িৎ বিশ্লেষ্য মূলত ৩টা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে আয়নের ঘনমাত্রা, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, আর একটা হচ্ছে তাপমাত্রা। এই ৩টা জিনিসের উপর ভিত্তি করে আমরা মূলত তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে সেটাকে আমরা মানে ওইগুলোর উপর নির্ভর করে আসলে ওদের কার্যক্ষমতা। ঠিক আছে? তো এখানে তুমি দেখো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছ যে আয়নের ঘনমাত্রা। ঠিক আছে? তো আয়নের ঘনমাত্রা যত বেশি হবে তড়িৎ বিশ্লেষক পরিবাহিতাও কিন্তু তত বেশি হতে থাকে। ঠিক আছে? মনে করো তুমি একটা চিনি নিয়েছো, চিনিতে মনে করো তুমি চিনির দ্রবণটা হচ্ছে ঘন চিনির দ্রবণ। সেক্ষেত্রে কিন্তু তোমার আয়নের চলাচলটা কিন্তু দ্রুত হবে, অর্থাৎ যখন আয়নগুলো পাশাপাশি থাকছে তখন কিন্তু আয়নের চলাচল, অর্থাৎ তোমার হচ্ছে যে একটা থেকে আরেকটাতে ইলেকট্রনের আদান প্রদান কিংবা আয়নের চলাচল কিন্তু তত দ্রুত করতে পারবে। ঠিক আছে? সেজন্য আমরা মূলত আয়নের ঘনমাত্রাটাকে তড়িৎ বিশ্লেষক পরিবহনের নিয়ামক হিসেবে গণ্য করে থাকি। ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এক মিনিট। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণের কিছু কৌশল আমরা আগে দেখে নিই। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের কিছু কৌশল আমরা আগে দেখে নিই। এটা তুমি মূলত 9-10 এ পড়েছো যে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়। এক পাশে আমাদের অ্যানোড থাকবে, এক পাশে ক্যাথোড থাকবে। ঠিক আছে? তো অ্যানোডের দিকে কি উৎপন্ন হবে? অ্যানোডের দিকে মূলত তোমার যেগুলো ঋণাত্মক মূলক আছে, ঋণাত্মক মূলকগুলো অ্যানোডের দিকে যাবে, এবং ক্যাথোডের দিকে কি যাবে? ক্যাথোডের দিকে ধনাত্মক যারা আছে তারা মূলত ক্যাথোডের দিকে অগ্রসর হবে। ঠিক আছে? এবং দেখো ক্যাথোড কিন্তু নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, তার মানে হচ্ছে যে ক্যাথোড পজিটিভকে আকর্ষণ করছে এবং এই ঋণাত্মক মূলকগুলো পজিটিভ প্রান্তের দিকে আকর্ষিত হচ্ছে। ঠিক আছে? এবং এখান থেকে আমরা যেটা বুঝছি যে ক্যাথোডে গিয়ে এই যে পজিটিভ যে আয়নটা সেটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটছে, এবং অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে গিয়ে এই ক্লোরিনটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ আমরা কি জানি ক্ষারণ মানে হচ্ছে জারণ, তার মানে হচ্ছে অ্যানোডে কিন্তু আমাদের জারণ বিক্রিয়া ঘটছে। ঠিক আছে? তো এভাবে মূলত আমরা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ কৌশলটাকে একটু জেনে ফেললাম। এরপরে যেটা আসছে সেটা কি? সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা পড়লাম সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে আমাদের ঋণাত্মক ক্যাথোডে বিজারণ ঘটছে এবং ধনাত্মক অ্যানোডে কি ঘটতেছে? জারণ ঘটে। ধনাত্মক অ্যানোড কেন বলছে? কারণ হচ্ছে যে অ্যানোডটা কিন্তু ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা থাকে এবং ক্যাথোডটা কিন্তু ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা থাকে। সেজন্য এখানে বলা হচ্ছে। এবং এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট যে আমাদের ক্যাথোডে ক্যাটায়ন যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানোডে কিন্তু ঠিক ততগুলোই ইলেকট্রন ত্যাগ করতে হবে।
ঠিক আছে, আমি ক্যাথোডে 5টা ইলেকট্রন গ্রহণ করব, অ্যানোড থেকে আমাকে 4টা ইলেকট্রন দিল, তাহলে কিন্তু আসলে হবে না। যতটা ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ অ্যানোড যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ঠিক ততগুলো ইলেকট্রনই তোমাকে ক্যাথোডে এসে গ্রহণ করতে হবে, তা না হলে এই প্রক্রিয়াটা আসলে চলবে না। তো এখানে আমরা আয়ন বলতে মূলত কি বুঝি, এখানে একটা টপিকে বলা আছে আয়ন বলতে মূলত আমরা পরমাণু বা মূলক ইলেকট্রনের গ্রহণ বা বর্জন করে চার্জযুক্ত কণায় পরিণত অবস্থাকে বুঝি। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে যখন হচ্ছে সেটা আয়নিত অবস্থায় চলে যাচ্ছে তখন সেটাকে আমরা মূলত আয়ন বলছি। ঠিক আছে, যেমন মনে করো সোডিয়াম, আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম কি করছে, সোডিয়াম সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যখন ত্যাগ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, Na প্লাস উৎপন্ন করতেছে। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত আয়ন অবস্থাটাকে বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা যেটা একটু আগে দেখলাম যে তড়িৎ বিশ্লেষণ মূলত একটা জারণ বিজারণ প্রক্রিয়া, তাই না? কারণ কি, কারণ হচ্ছে যে তোমার ক্যাথোডে বিজারণ ঘটতেছে এবং অ্যানোডে জারণ ঘটতেছে। ঠিক আছে, যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, সে কারণে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণ মূলত একটা জারণ বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে তোমার আমাদের বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষণে কিছু ধরনের আমরা ম্যাথ করার সময় বিভিন্ন ধরনের কি বলবো টার্ম আমরা ইউজ করব, তাদের কিছু একক এখানে বলা হচ্ছে, সেটা একটু দেখে ফেলি আমরা। এখানে মূলত তড়িৎ চার্জ নিয়ে বলা হচ্ছে। তড়িৎ চার্জ আমরা জানি যে তড়িৎ চার্জকে আমরা কুলম্ব আকারে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তড়িৎ চার্জকে কুলম্ব আকারে প্রকাশ করা হয় এবং কুলম্ব যেটা বলা হচ্ছে যে কুলম্ব হচ্ছে তোমার কি, যে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ পরিবহন হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে 1 কুলম্ব। ঠিক আছে, 1 সেকেন্ডে কুলম্বের আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারছি যে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয় তখন আমরা সেটাকে বলবো 1 কুলম্ব চার্জ। ঠিক আছে, এখানে দেখো আরেকটা জিনিস বলা হচ্ছে যে ফ্যারাডের একটা টার্ম বলা হচ্ছে। ঠিক আছে, এটা মূলত তুমি 9-10 পড়ার কথা, যদি না পড়ে থাকো সমস্যা নাই, সেটা আমি একটু বলি। ফ্যারাডে যেটা, এই যে ফ্যারাডের কথা বলতেছি আমরা, তাই না? এই ফ্যারাডে যেটা বলতেছে সেটা হচ্ছে যে 96,500 কুলম্ব চার্জকে আমরা মূলত 1 ফ্যারাডে বলে থাকি। ঠিক আছে, 96,500 কুলম্ব চার্জকে আমরা মূলত 1 ফ্যারাডে বলে থাকি, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন যদি 1 সেকেন্ডে সম্পূর্ণ হয় সেটাকে আমরা 1 কুলম্ব বলবো এবং 96,500 কুলম্বকে আমরা মূলত 1 ফ্যারাডে বলছি। ঠিক আছে, অর্থাৎ আমরা এভাবে এটাও বলতে পারি যে মানে সেকেন্ড এবং আমার যত সেকেন্ড আছে এই সেকেন্ড, টাইম এবং হচ্ছে আমাদের তড়িৎ পরিবহন অ্যাম্পিয়ার, এই দুইটার গুণফল যদি 96,500 হয় তখনই আমরা সেটাকে 1 ফ্যারাডে বলবো। এমন না যে 1 সেকেন্ডে 96,500 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হতে হবে, এমন না। এই দুইটার গুণফলটাকে আমরা মূলত 1 ফ্যারাডে হিসেবে কাউন্ট করে থাকবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে তোমার হচ্ছে যে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ এটা তো বলার কিছু না, আমরা জানি যে I ইকুয়াল হচ্ছে Q/T। ঠিক আছে, তড়িৎ প্রবাহ I ইকুয়াল Q/T, এটা তুমি এই চলতড়িৎে 9-10 পড়েছো এটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, এটা কি, যে অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকে মূলত আমরা তড়িৎ বিভব বলি। আচ্ছা, অসীম দূরত্ব বলতে আমরা মূলত যে জিনিসটাকে বুঝি, মনে করো যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, ওর যে ক্ষেত্র সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন অসীম দূরত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে ওর যে তড়িৎ ক্ষেত্র, এই চার্জের তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যদি আমরা অন্য কোনো চার্জকে আমরা যদি এটার ভেতরে নিয়ে যেতে চাই, ঠিক আছে, এই চার্জকে আমি মূলত চাচ্ছি যে এইটার তড়িৎ ক্ষেত্রের ভেতরে নিতে। ঠিক আছে, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে কি, তড়িৎ বিভব বলবো আমরা এখানে। ঠিক আছে, যে একজনের তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি অন্য কোনো চার্জকে প্রবেশ করাতে চাই তখনই আমরা সেটাকে কি বলবো, তড়িৎ বিভব বলবো। ঠিক আছে, তো এই জন্য কি বলা হচ্ছে, তড়িৎ বিভব দেখো চার্জের পরিমাণ আর সম্পাদিত কাজ। ঠিক আছে, একক পরিমাণ চার্জকে, চার্জের সম্পাদিত কাজটাকে আমরা মূলত তড়িৎ বিভব বলছি। এটার এককটা ইম্পর্টেন্ট, আমরা কখনো কখনো এটাকে ভোল্ট এককে বলি, কখনো কখনো আমাদের এইটা জুল পার কুলম এককেও দেওয়া থাকে পরীক্ষার হলে।
ঠিক আছে? এই জন্য এই টপিকটা একটু মনে রাখতে হবে যে আমাদের ইউনিট কোনটা কখন ইউজ করছে আসলে। ঠিক আছে? আশা করি জিনিসগুলো তোমার বুঝতে সমস্যা হচ্ছে না। এরপরে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্যারাডের কথা আসতেছে। ঠিক আছে? তো আমরা তো একটু আগেই জানলাম যে হচ্ছে যে ফ্যারাডে বলতে মূলত আমরা ৯৬৫০০ কুলম্বকে বুঝি। ঠিক আছে? এখানে দেখো যে আমাদের ১ মোল ইলেকট্রনের ১ মোল ইলেকট্রনের যে চার্জ সেটাই মূলত ১ ফ্যারাডে বলা হচ্ছে। এখানে নতুন একটা সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ১ মোল ইলেকট্রনের চার্জ বা আধান সেটাকে আমরা মূলত ফ্যারাডে বলি। তো একটা ইলেকট্রনের আধান আমরা কত এটা আমরা জানি যে 1.6 10⁻⁻19 কুলম্ব। তাই না? তার মানে ১ মোল তাহলে কত হবে? এতগুলো ইলেকট্রনের আধান। ঠিক আছে? এতগুলো ইলেকট্রনের আধান যত হবে ততই হচ্ছে তোমার হিসাব করে ক্যালকুলেট করে দেখা যাবে যে সেটাকে আমরা মূলত ৯৬৫০০ কুলম্ব পাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ ১ মোল ইলেকট্রনের আধানই হচ্ছে ১ ফ্যারাডে। কিংবা আমরা বলতে পারি ১ ফ্যারাডে সমান হচ্ছে ৯৬৫০০ কুলম্ব। সেটা অন্যভাবে বলা যায়, সেটা আমরা আগেই দেখেছি, টাইম ইনটু আমরা যদি অ্যাম্পিয়ার করে আমরা যে জিনিসটা পাবো সেটা দিয়ে আমরা কিন্তু কুলম্বটাকে বের করতে পারি। এই কারণে দেখো এখানে বলা হচ্ছে যে ১ ফ্যারাডে সমান হচ্ছে ৯৬৫০০ কুলম্ব এবং ১ মোল ইলেকট্রনের আধান। অর্থাৎ ১ ফ্যারাডে সমান হচ্ছে ১ মোল ইলেকট্রনের আধান। তো এই টপিকটা একটু ভালো মতো দেখো। এই টপিকটা থেকে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ করতে হবে। ঠিক আছে? তো আশা করি জিনিসগুলো তোমার বুঝতে সমস্যা হচ্ছে না। আচ্ছা।